আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিত। সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের হদিশ নেই। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না রেজভি। সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর ক্রীড়া উপদেষ্টা। ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২১। ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ইসি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। এস আলম গ্রুপের সম্পত্তি তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ। এবং ভারতের বিপক্ষে শক্তিশালী টি-20 দল ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর কাফরুল থানার ২০০৭ সালের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে আদালতের দেয়া সাজা ১ বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে স্থগিতাদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর ধারা ৪০১ প্রদত্ত ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে ১ বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো। বাংলাদেশ সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ। তিনি বলেন, ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে, যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান। এদিন কুমিল্লার পল্লী ইউনিয়ন একাডেমি বোর্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন উপদেষ্টা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসাইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা, তবে আশ্রয় দিয়ে তার কথা মতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখেরে ফলাফল ভালো হবে না। বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার, নীতি নির্ধারক যারা, তাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। রোববার দুপুর ১টার দিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর ও জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো? বাংলাদেশিরা সাহসী ও বীরের জাতি। কিভাবে দেশ পরিচালিত হবে, কাকে নির্বাচিত করতে হবে, জনগণ সেটা জানে। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। সাবেক এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। তিনি আরো বলেন, তার পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ১,২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ জন রয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে ১ জন করে মোট ৩ জন মারা গেছেন। ৪০ লাখ শ্রমিকের টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেবে সরকার। আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণ ফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যদি আমরা সচল করতে পারি তাহলে বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে, নতুন কিছু না করলেও। কিছুদিন আগে শ্রমিকদের যে ১৮টি দফা ছিল, মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই দফাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছে। যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জোর দেওয়া হচ্ছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। এসি জানায়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ক, খ ও গ অনুযায়ী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের ছায়ালিপি সহ নির্দেশক্রমে পাঠানো হলো। দেশে বিদেশে থাকা এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান সাংবাদিকদের বলেন, রিটে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ থেকেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় ১৪ মাস পর টি-২০ দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ২৬ বছর বয়সে এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সর্বশেষ গত বছরের জুলাইয়ে খেলেছেন। এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ২ সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান। তবে সৌম্য সরকার বাদ পড়েছেন। বাংলাদেশের টি-২০ দল নাজমুল শান্ত, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহিদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান। আমাদের আগামীকাল দুপুর ২টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।